হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফলতা। কিছুদিন আগেই তো ফলতা দেখিয়েছিলাম তোমাদের। হুম আমরা দেখিয়েছিলাম ফলতার ব্যারেজ, ফলতার নদী, ফলতার ফোর্ট আর ফলতার আরেকটি পার্ট আমরা আজকে তোমাদের নিয়ে যাচ্ছি। দেখুন তো মজা লাগে কি লাগে না। নতুনভাবে ফলতা দেখব আজকে আমরা। বন্ধুরা, আমাদের ফলতা প্রথম পার্টে আমরা দেখেছিলাম নদী কোথায় ছিল, আর সেকেন্ড পার্টে আজকে নদী কোথায় চলে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা ফলতা প্রথম পার্টে এসেছিলাম দেখতে। তখন ছিল ঘোর বর্ষা। সেই বর্ষার মধ্যে ভিজে ভিজে আমরা তোমাদের জন্য এনেছিলাম ফলতা ভ্রমণের প্রথম পর্ব। আজ আমরা 83 বাসে করে আসিনি, আজ আমরা এসেছি গাড়ি করে। তাই তোমাদের সঙ্গে আজকে আমরা ফলতা ভ্রমণ করব, আর তোমাদের দেখাবো ফলতায় কোথায় বসে পিকনিক করা যায়। আর ফলতা কি কি দেখার জিনিস আছে। হ্যাঁ, যেগুলো আগেরবার দেখেছিলাম সেগুলো কিন্তু এখন আর দেখাবো না, ঠিক আছে? আগের জিনিসগুলো দেখতে হলে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, অবশ্যই দেখে নিও। চলো আজকে আমরা এক্সপ্লোর করি ফলতাকে নতুন করে। আর যে বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর বেল আইকন টিপতে ভুলবেন না, আর কমেন্ট করতেও একদম ভুলবেন না। চলো তাহলে। ফলতা ওপারে হচ্ছে গড়চুমুক। গড়চুমুক খেয়া করে যেতে হয় এইভাবে, চটিটা হাতে, ব্যাগ হাতে বা মাথাতে নিয়ে ওই খেয়া দাঁড়িয়ে আছে। খেয়াটা কত দূরে, আবার কাদা মাখিয়ে খেয়াতে উঠতে হবে। এখানে কোনো লঞ্চের ব্যবস্থা নেই। হ্যাঁ, কিন্তু একটা কথা, এই জিনিসটা আমরা এখন তো জলটা অনেক শুকিয়ে গেছে, তাই লোকেরা হেঁটে বা চটি হাতে নিয়ে যাই হোক কাদা মেখে নৌকাতে উঠছে। দেখুন সাইকেল কি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এটা যদি বর্ষাকাল হতো তখন কি হতো? হ্যাঁ, তখন এই পুরো জায়গাটাই জলে ডুবে থাকে, আর এখান থেকে তখন খেয়া সার্ভিস বন্ধ থাকে। গড়চুমুক তো আমাদের ফেভারিট পিকনিক স্পট। এই শীত আসছে, সবাই পিকনিক করতে যেতে চায়। তো গড়চুমুক যাওয়ার এটাও একটা কিন্তু রাস্তা। তোমরা ধর্মতলা থেকে 83 নাম্বার বাসে চড়ে এসে নামবে ফলতায়। ফলতা থেকে এই সুন্দর নৌকাতে চড়ে অ্যাডভেঞ্চার করতে করতে পৌঁছে যেতে পারো গড়চুমুক পিকনিক স্পট। আর আমার প্রিয় বন্ধুদের নিয়ে যাব গড়চুমুক অন্য কোনো দিনে। হ্যাঁ, এইভাবে আমরা যেতে পারবো না, বুঝতে পারছেন, কারণ এতটা কাদা মেখে তারপরে ওই খেয়াতে ওঠা একটু কষ্টকর। যাই হোক, গড়চুমুক যাওয়ার এটাও কিন্তু একটা রাস্তা। ফলতার মানুষেরা এইভাবেই পারাপার করে, কাদা মেখে পাটা ধুয়ে তারপরে চড়বে এই খেয়াতে। 1 ঘন্টা অন্তর অন্তর খেয়া চড়ে, ভাড়া মোটে 4 টাকা।
তো বন্ধুরা, তোমাদের যারা ট্রেনে করে আসতে পছন্দ করো তাদের বলে দিই কিভাবে আসবে। শিয়ালদা থেকে সাউথের ট্রেন ধরে নেমে পড়ুন ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার মোড় থেকে অটো ধরে চলে আসুন সরাহাটে। সরাহাট থেকে ট্রেকার করে চলে যেতে পারেন ফলতা। হ্যাঁ, ফলতার কাছাকাছি কোনো রেলওয়ে স্টেশন নেই, এইভাবেও আসা যায়। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ফলতা গঙ্গা নদীর কিনারে। এইখানে এই শীতের সময় পিকনিক করার যায়, কিন্তু সেরকম ব্যবস্থা নেই এখানে যে টেন্ট পাওয়া যাবে বা বসা যাবে। এটা গঙ্গার পাড়ের জায়গা, বসে আনন্দ করে পিকনিক করা যেতেই পারে। খুব সুন্দর কিন্তু এখানকার সিনারি। স্নানও করে দিচ্ছে কেউ কেউ। হ্যাঁ, রান্না চাপিয়ে স্নান করে আবার খেতে চলে আসুন। ঠিক কথা। ফলতা পুলিশ ফাঁড়ি থেকে আমরা ডান দিকে টার্ন নিলাম, আর নিয়ে আপনি ডান দিক বাম দিক অনেকগুলো পিকনিক স্পট পেয়ে যাবেন। আমরা চললাম এখন রামকৃষ্ণর মঠের আশ্রমের দিকে। হ্যাঁ, আমরা টোটো নিয়ে নিয়েছিলাম। টোটো ভাড়া লাগছে 10 টাকা পার হেড করে। আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠ, ফলতার ঠিক সামনে। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম ফলতা শ্রী রামকৃষ্ণ মন্দিরে। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী রামকৃষ্ণ মন্দির গেটের সামনে। আসুন ভিতরে চলা যাক। পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠ, ফলতা। খুব সুন্দর কিন্তু এই রামকৃষ্ণ আশ্রমটি। এখানে রেসিডেন্সিয়াল স্টুডেন্টরাও থাকে, আবার বাইরে থেকেও এসে তারা পড়েন। কিছু অনাথ বাচ্চাদের এই আশ্রমে রাখার সুব্যবস্থা রয়েছে। চারিপাশে বাঁ দিক ডান দিকে দেখতে পাবেন ধানের ক্ষেত, কোথাও মাছ চাষ হচ্ছে। আমরা সুন্দর রাস্তা দেখতে দেখতে এবার পৌঁছে যাব মঠের ভেতরে। বন্ধুরা, তোমরা এই আশ্রমেও পিকনিক করতে পারো, কিন্তু এর জন্য এই আশ্রম যে হেড আছেন তার থেকে নিতে হবে পারমিশন। হ্যাঁ, আশ্রমের মহারাজদের কাছ থেকে পারমিশন পেলে এখানেও পিকনিক করা যাবে, কিন্তু একটা কথা আছে, নিরামিষ হতে হবে। আর তার সাথে এখানে বসে কোনো রকমভাবে রান্না কিন্তু করা যাবে না। মানে খাবার দাবার বানিয়ে নিয়ে এসে এখানের ভেতরে অনেকটা বড় জায়গা রয়েছে, সেখানে বসে সুন্দর পিকনিক করা যায়। এই পুকুর পাড়েও এসে বসে গল্প করতে পারেন, কিন্তু একটা অনুরোধ, দয়া করে চিৎকার চেঁচামেচি এগুলো করবেন না। পরিবেশটা সত্যি খুবই সুন্দর। একদম নদীর ধারেই আছে এই আশ্রমটি। দেখতে এত সুন্দর, আর এখন শীতকাল শুরু হয়ে গেছে তো, আর আশ্রমে দেখবেন কত ধরনের ফুল। ফুল গাছ, খুব সুন্দর সুন্দর ফুলের এখানে চাষ করে। তো টাইম নিয়ে এই আশ্রমটিও, ফলতা ঘুরতে আসলে আশ্রমটিও কিন্তু দেখার মতো। যদি একটু সন্ধে করে আসা যায় তখন আশ্রমে শুরু হয়ে যায় প্রার্থনা, সেটাও দেখতে ভালো লাগবে। আর বাগানটিও দেখার মতো। আমরা এসেছি তখন সবে গাছগুলো লাগানো হচ্ছে, তাই আমরা পুরোপুরি ফুল দেখতে পারলাম না। আশা করি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বাগান ভরে যাবে লাল নীল সবুজ ফুলে।
যখন আর্কুলাস ইন হয়েছিল তখন কেউ ছিল না, কিন্তু যখন আউট হচ্ছে তো আমাদের আগে আগে একটি দরবান চলে যাচ্ছে। সেই দরবান প্রত্যেক গেস্টকে এমনি ছাড়তে আসে প্রত্যেক দিন, আর এসে ডিউটি যখন ফিনিশ হয়ে যায় তখন বলে কি আমার ফিসটা কোথায়। আমরা বললাম হ্যাঁ তোমাকে নিশ্চয়ই আমরা ফিস দেব। তা আমরা দুটো বিস্কুট দিলাম, খুব হ্যাপি হয়ে গেল। আর একটা অদ্ভুত জিনিস, গেটের বাইরে কিন্তু ও বের হয় না, ওই বাস অত দূরেই ওর লক্ষ্মণ রেখা আছে, ওর থেকে আর একটু এগোবে না। ও বিস্কুট খেয়ে আনন্দ হয়ে গেল, আমরাও বেরিয়ে পড়লাম রাস্তাতে। এখন আমরা যাচ্ছি আর একটি ইন্টারেস্টিং প্লেস দেখতে। আমি টোটো দাদাকে বললাম যে আমরা তো ফলতার সেই সুন্দর পুলিশ স্টেশনটি দেখেছি বর্ষাকালে, এখন এই শীত পড়ব করছে, এখন আবার দেখব সেই পুলিশ স্টেশন। টোটো দাদা বলল ঠিক আছে চলুন দেখা যাক আপনাদের কিভাবে নিয়ে যেতে পারি সেই পুলিশ স্টেশন। কি সুন্দর রাস্তাটা দেখুন, শুধু সবুজের মধ্যে দিয়ে চলছি, বাদিক ডান দিক শুধু সর্ষে সবুজের ক্ষেত। দেখতে দেখতে হঠাৎ বাদিকে চোখ পড়ে গেল ঔদার্য ধাম। এটি হচ্ছে শ্রী প্রভুপাদ গ্রাম। এটা নাকি খুব নতুন তৈরি হয়েছে, আর আমাদের টোটো ভাইয়া বলে দিল যে ভেতরে যান দেখতে পারবেন এখানে একটা মডেল গ্রাম আছে। তাই যাই হোক আমরা নেমে পড়লাম এই ঔদার্য ধাম দেখার জন্য। এই ঔদার্য ধাম হচ্ছে একটি আদর্শ গ্রাম। এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই, ওনারা সোলার এনার্জি থেকেই ইলেকট্রিসিটি ব্যবহার করেন। যা ফসল ওনারা ফলান সেগুলোই ওনারা দিনের কাজের জন্য ব্যবহার করেন। ঢুকেই বাঁ দিকে দেখতে পেলাম জগন্নাথ মন্দির, আর ঠিক জগন্নাথ মন্দিরের ডান দিকে দেখতে পেলাম গৌশালা। সেখানে প্রত্যেক দিন গরুদের সেবা করা হয়, আর সেই গরুর দুধ, ঘি, ছানা তারা এখানে যারা থাকেন, যারা চাষবাস করেন, এই গ্রামে থাকেন, ওনারাই ব্যবহার করেন। দেখুন দেখতে দেখা যাচ্ছে সবেদা। আসুন কথা বলিনি এখানকার মাতাজি আর ভাইয়ার সাথে। হরে কৃষ্ণ, আমার নাম মধুমঙ্গল হালদার। আমি এখানে এই যে প্রভুপাদ গ্রাম, এখানে আমার স্ত্রী আর মাতাজি আমরা এখানে দেখাশোনা করি। তো এখানে যে প্রভুপাদে আমাদের ইস্কনের যে প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, ওনার যে গ্রামীণ প্রকল্প বৈদিক কালচারের হ্যাঁ, উপরে যে আমরা বৈদিকভাবে যে চাষ, গোপালন, ঠিক আছে, এই যে এর উপরে মানে এখানে ওনারা অনেকজন মাতাজি মিলে এই প্রজেক্টটা মানে করেছে। ওনাদের গুরুদেব ভক্তিচারু স্বামী গুরু মহারাজ বলেছে গ্রামের দিকে মানে এরকম গ্রামের মানুষদের সেবা এবং গ্রামের যে গ্রাম্য পরিবেশ একটা ইয়ে করতে ওনার বৈদিক কালচার অনুসারে সেই রকম ফলতাটা গ্রাম বেছে নিয়েছে ওনারা। মানে সেরকম ভিলেজ তৈরি মানে গ্রাম তৈরি করতে মানে নির্দেশ দিয়েছিলেন মাতাজিকে। মাতাজির নাম হচ্ছে ডক্টর কৃষ্ণাবালা। আচ্ছা ম্যাডাম, আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি বেহালায়, কিন্তু আমি এখন উজ্জয়িনীতে ছিলাম, উজ্জয়িনী থেকে এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে। এটি হলো প্রভু জগন্নাথ দেবের মন্দির। এই ধামেই আছে এই মন্দিরটি, আর এই মন্দিরে সব কিছুই উৎসব মানানো হয়। দোল, রথ, তারপরে চাচর, রাস সব কিছুই এখানে ওনারা
যেমনি আমরা ইসকনের আর এক সব মন্দিরে দেখতে পাই, এখানেও সেইভাবেই তৈরি হয়। তবে এটা খুব নতুন তৈরি হচ্ছে, আর 2-3 বছর পরে সত্যি আদর্শ গ্রাম হয়ে যাবে এই ঔদার্য ধাম। ঔদার্য ধাম থেকে বেরিয়ে পড়লাম আমরা, দেখতে যাব সেই ফেমাস, কাকে বলে, পুলিশ ফাঁড়ি। হ্যাঁ। পুলিশ ফাঁড়ি পৌঁছতে পৌঁছতে চোখ আমাদের সবুজ হয়ে গেল। এত গ্রিনারি, এত গ্রিনারি, সত্যি এত সুন্দর দৃশ্য খুবই কম দেখা যায়। সরু রাস্তা, ডান দিক বাঁ দিক, ছোট ছোট গ্রাম, আর কত সবজি আর আনাজ, ওরে বাপ রে বাপ। আর হঠাৎ রাস্তার উপরেই দেখে নিলাম একটি ব্যারেজ। এই লক গেট, ছোট ছোট লক গেট, এখন যেহেতু শীতকাল, জলটা শুকিয়ে গেছে, তাই তার ব্যারেজের উপরে আমরা দাঁড়াতে পারছি। আমরা যখন বর্ষাকালে এসেছিলাম তখন এই ব্যারেজের উপর দাঁড়ালে না পুরো কাঁপছিল ব্যারেজটা, আর জল এখান দিয়ে হু হু করে গ্রামের মধ্যে জল ঢুকছিল, দেখার মতো। আর এখন দেখুন ব্যারেজ একেবারেই শুকনো, জল প্রায় নেই বললেই চলে। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি ফলতার একটি লক গেটের উপরে। এই ডান দিকে দেখতে পাচ্ছেন লক গেট, আর ওদিকে নদীর জল এখন শুকনো আছে। আমরা দাঁড়িয়ে আছি লক গেটে। এবার যাওয়া যাক ওপারে। ওপারে দেখুন ফলতা গঙ্গা, রিভার হুগলি বয়ে যাচ্ছে, আর যখন জোয়ার হয় তখন ওখান থেকে জলটা এখানে চলে আসে। আর ফ্লাডের সময় পুলিশ ফাঁড়ি আজকে আর পৌঁছানো যাবে না। কেন? মাঝখানে মাঝখানে এক একটা ইন্টারেস্টিং প্লেস আমরা দেখতে পেয়ে যাচ্ছি, তাই জন্য আবার হোল্ড হয়ে যাচ্ছে। এখন আমরা ঢুকে পড়লাম একটি বাগান বাড়ির ভিতরে। সত্যি এত সুন্দর বাগান বাড়ি, এটা কিন্তু ভাড়াতে ওনারা দেন পিকনিক করার জন্য। আপনারা যদি পিকনিক করতে চান এখানে এসে পিকনিক করতে পারেন। এর ভাড়া হচ্ছে 15,000 টাকা পার ডে। হ্যাঁ, পার ডে। হ্যাঁ, পুরো টিম নিয়ে এসে এখানে আপনারা থাকতে পারেন। প্রায় 2 বিঘা জমির উপরে এই সুন্দর বাগান বাড়িটি। এটা ফলতার একটি পিকনিক স্পটও বলা যায়, আর সিকিউরিটিও ভালোই রয়েছে। যাই হোক, আমাদের এইবার পৌঁছে গেলাম সেই সুন্দর ফলতা পুলিশ ফাঁড়িতে। হ্যাঁ, আর আমাদের ওয়েলকাম করলো কামান দিয়ে। আমরা ফলতা ফোর্টের কথা জানি, সেই ফোর্টটা তো ভেঙে গেছে এখন। সেই ফোর্টের কামানটা এনে এখানে রাখা আছে। আর সবচেয়ে সুন্দর আমার এই পুলিশ ফাঁড়িটার লাগে এর সারাউন্ডিং আর লোকেশন। এখানে যারা কয়েদিরা আছে তারা নিজেকে অনেক ভাগ্যবান মনে করে। একদিকে গঙ্গা, মাঝখানে পুলিশ ফাঁড়ির এত সুন্দর নেচার দেখে ওদের আর বাড়ি যেতে মন করে না। কিন্তু এই পুলিশ ফাঁড়িটা কিন্তু রেস্টোর, আর এটা একটা হেরিটেজ ফাঁড়িও বলা হয়। পুলিশ ফাঁড়ি থেকে ঠিক ডান দিকের রাস্তাটা ধরলে আপনি 2 মিনিট হাঁটলেই তোমরা দেখতে পারবে স্যার
জগদীশচন্দ্র বোসের বাগান বাড়ি। তবে এই বাগান বাড়িতে কিন্তু তোমরা ঢুকতে পারবে না, এখানে রেস্ট্রিক্টেড, ঢোকা যায় না। একমাত্র জগদীশচন্দ্র বসুর জন্মদিনের দিন এই বাগান বাড়িটি খুলে দেওয়া হয়। তবে বাগান বাড়ির অপোজিটেই বোস ইনস্টিটিউটের একটি এগ্রিকালচারাল ফার্ম হাউস আছে। বোস ইনস্টিটিউট ঢুকতে হলে আসতে হবে একমাত্র ওনার জন্মদিনের দিন। তবে তার উল্টো দিকে যে ফার্মটি রয়েছে সেখানে একটু পারমিশন নিলে বা কি অথরিটিকে বললে একটুখানি ভেতরে ঢোকার ব্যবস্থা করা যেতে পারে। আমরা তাই ভেতরে ঢোকার চেষ্টা করলাম। খুব সুন্দর দেখতে এই বোস ইনস্টিটিউটের ফার্ম হাউস। এখানে কিন্তু অনেক রকম গাছের আর্টিফিশিয়াল কাল্টিভেশন এইসব প্র্যাকটিস এখানে করা হয়। আমরা শুনেছিলাম যে শীতকালে নাকি এখানে খুব ভালো ফুলকপি, ব্রকলি আর বাঁধাকপি পাওয়া যায়। চাইলে আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। আর এটা কিন্তু অর্গানিক ফার্টিলাইজার দিয়ে ওনারা নিজেরা চাষ করেন, তাই আমাদের খুব ইচ্ছে রইল ওইটা নেওয়ার। আমরা খুব অপেক্ষা করলাম বাঁধাকপি, তারপরে ফুলকপি বা ব্রকলি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমাদের কপাল তো অত ভালো না, তো পেয়ে গেলাম শুধু লেডিস ফিঙ্গার। লেডিস ফিঙ্গার 1 কিলো 10 টাকা। ভাবতে পারেন, উনি বাপরে বাপ। আর বেছে বেছে ছোট ছোট উনি দিয়ে দেন, আর এমনি রাস্তার উপরে এমনি কন্টেনারে ওনারা সেল করেন। হ্যাঁ, এটা পেয়ে যাবেন এই জানুয়ারির এন্ডে, আবার যা হয় ফেব্রুয়ারিতেও পাওয়া যায়। কালার্ড ফুলকপি এখানকার খুব ভালো। যাই হোক, অনেক তো ঘুরলাম সকাল থেকে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তাই ফলতাকে অনেকটাই দেখা আছে, তো 2 দিন লাগবে ফলতা দেখতে। তবে যারা পিকনিক করতে চাও তারা ফলতার এখানে আশেপাশে পুলিশ ফাঁড়ির ডান দিকে অনেকগুলো ছোটোখাটো বাগান বাড়ি আছে, সেখানে এসে পিকনিক করতে পারে। আরে দাঁড়াও দাঁড়াও, এখনো বাড়ি যাওয়ার সময় আসেনি। বাড়ি যাব, কিন্তু ফলতার সব থেকে মেন অ্যাট্রাকশন তো আমরা ছেড়েই দিচ্ছি। ওটা আগে বন্ধুদের সাথে শেয়ার করি, তারপরে না যাব বাড়ি। হ্যাঁ বন্ধুরা, ফলতাতে সব থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে এখানে, যখন আপনারা এখানে আসবেন ঘুরতে, তো বিকালবেলা এখানে তৈরি হয় গরম গরম গজা। এই একটি গজা 750 1 কেজি বোতল গজা আছে। এটি শুধু ফলতাইতেই বিক্রি হয়, আর কোনো জায়গায় গজা এই এত বড় বড় পাবেন না। গরম গরম গজা 1 কিলো নিয়ে বাড়ি চলে আসবেন, ফুল ফ্যামিলি খাবেন বসে। হ্যাঁ, গজা তো আমরা নিয়ে নিলাম। আর চলতে চলতে রাস্তার উপরে দেখতে পেয়ে গেলাম এটা নাকি ফলতার 200 বছরের পুরনো করেদের বাড়ি। ওনারা কেউ এখানে থাকেন না, এখানে এখন হয়ে গেছে গভর্নমেন্টের রেজিস্ট্রেশন অফিস। যাই হোক, আজকের মতো অনেকটাই ঘুরলাম ফলতা, চললাম এবার বাড়ি। দেখা হবে আগামী সপ্তাহে। বন্ধুরা, তোমরা সবসময় আমাদের পাশে থাকো, আমরা সব সময় এমনি ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আজকের মতো এইটুকুই, দেখা হবে আগামী এপিসোডে। বাই বাই।